নমস্কার, অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে আমি তৈরি করেছিলাম ঘ্যাটকোলের চচ্চড়ি। ঘ্যাটকোল অনেক রকমের অনেকভাবেই রান্না হয়ে থাকে। আমি যেইভাবে রান্না করেছিলাম জানি না আপনারা কে কে এই ধরনের এইভাবে এই প্রসেসে রান্নাটিকে করে থাকেন। আমার এই ঘ্যাটকোল রান্নার রেসিপিটি যদি না এইরকমভাবে কেউ করে খেয়ে থাকেন তো আমার সকলের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এই রান্নাটি খাওয়ার পর যারা এই ঘ্যাটকোল খান না বা এই রান্নাটি করে খাননি তারা দ্বিতীয়বার আবারও করে খাবেন এবং আমার কথা মনে রাখবেন। রান্নাটিকে শুরু করবার আগে আমি বলে নিই এই আজকে যে ঘ্যাটকলের রেসিপিটি আমি আপনাদেরকে করে দেখাতে চলেছি সেই রেসিপিটি আমি একজন আমার পরিচিত মাসিমণির কাছ থেকে শিখেছিলাম। আমার রান্নার জগতে আসার আগে আমি সমস্ত কিছু রান্না নিজের চিন্তা ভাবনা দিয়ে কিছুটা শিখেছি, কিছুটা আমার শ্বশুরমশাই আমাকে ধরে শিখিয়েছেন, আর কিছুটা যেই মানুষের রান্না খেয়ে আমার ভালো লেগেছে সেই মানুষটির কাছ থেকে সেই রান্নার ফর্মুলাটা অথবা প্রসেসটা আমি জেনে নিয়েছি। এইভাবেই আমার কিন্তু রান্নাগুলো শেখা হয়েছে। রান্না করাটা আমার প্রথম থেকেই ভীষণ ভালো লাগতো, সেই কারণে যখন আমার প্রায় হাতে খড়ি হওয়ার মতন করে রান্না আমি শিখছিলাম সেই সময় আমি কিছু রান্নার বইও কিনে নিয়েছিলাম। এছাড়া টিভিতে মাঝে মধ্যে চ্যানেলে রান্না দেখানো হতো, সেই রান্নাগুলো আমি দেখতাম আর খাতায় লিখে নিতাম। এইভাবেই আমার রান্না শেখা। আসুন দেখে নেওয়া যাক। এবার ঘ্যাটকলগুলোকে আমি কেটে এর গায়ের থেকে ডাঁটা ছাড়াবার মতন করে আঁশগুলোকে প্রথমে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই ডাঁটিগুলো থেকে আঁশগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। আর বুড়ো যে পাতাগুলো ছিল ঘ্যাটকলের সেই পাতাগুলো আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র কচি পাতাগুলোকেই নিয়ে নিয়েছিলাম। দেখুন এইভাবে কেটে নিয়েছিলাম আমি ঘ্যাটকলগুলোকে। তার সাথে আমার হাতের অবস্থাটা দেখুন, ভীষণ পরিমাণে এখন বর্ষাকালের কচু কাটলেই এরকম অবস্থা হবে হাতের। হাত যেমন চুলকাচ্ছিল সেরকম হাতের কিন্তু খুব চুলকানোর পরের দিন অবধি কিন্তু আমার এই হাতের ব্যথা ছিল। এবার ঘ্যাটকলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি একটি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। প্রেসার কুকারে বসিয়ে দেওয়ার পর আমি এখানে 4 থেকে 5খানা সিটি দিয়ে ঘ্যাটকলটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। ভালো করে সেদ্ধ করে নিতে হবে, নইলে কিন্তু গলা চুলকাতে পারে। এই যে দেখুন আমার এবার ঘ্যাটকল কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। এবার ঘ্যাটকলটিকে আমি একটি ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছিলাম জল ঝরাবার জন্য। ঘ্যাটকলটিকে সেদ্ধ করে নেওয়ার পর দেখুন এর ভেতর থেকে কি সুন্দর একটি রঙিন জল বেরিয়েছিল। যাই হোক, এবার যখন ঘ্যাটকলটি আমি ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে কিন্তু এগুলোকে চিপে চিপে এর ভেতরকার জল অথবা রসটাকে চিপে বের করে দিতে হবে। এখন বর্ষাকালে কিন্তু কচুতে অনেক সময় গলা ধরে থাকে। কোন জায়গার থেকে কচু নিয়ে এসে বাজারে বিক্রি করে আমরা তো আর দেখতে যেতে পারছি না, কিন্তু অনেক জায়গার কচুর কিন্তু গলা ধরে থাকে। সেই কারণে ঠিক এই প্রসেসেই আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে একটু গলা ধরবে না। এবার আমি নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা চিংড়ি মাছগুলোকে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তার জন্য একটি বড় সাইজের পেঁয়াজ, 4-5 কোয়া রসুন দানা নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম পোস্ত, কাঁচা লঙ্কা ও 1 চামচ মতন সর্ষে বেটে নিয়েছিলাম। নিয়ে নিয়েছিলাম বেশ কিছুটা কাঁঠালের বীজ ও 4-5টা কাঁচা লঙ্কা। এই রান্নাটিতে দেওয়ার জন্য সবজি যা নিয়েছিলাম নিয়ে নিয়েছিলাম আলু, কাঁকরোল, মিষ্টি কুমড়ো, ঝিঙে ও পটল। আপনারা চাইলে এখানে কিন্তু আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন, যেমন বেগুন, বরবটি বা অন্য কিছু। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ঢেলে দিয়েছিলাম। এই রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এবার কেটে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে একটা হালকা যখন ব্রাউনিশ কালার ধরবে সেই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে তুলে নিয়েছিলাম তেলের মধ্যে থেকে।
এবার ওই আলু ভাজার তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছিলাম। কাঁঠালের বীজগুলোর মধ্যে একটু জল ছিল বলে জল সমেত আমি বুঝতে পারিনি, খেয়াল করিনি, দিয়েছিলাম বলে তেলগুলো কিরম চটপট করে ফুটতে শুরু করেছিল। যাই হোক, এরকম অনেক সময় হয়, সাবধানে আমাকে কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, কাঁঠালের বীজ এবং পটলটাকে দিয়ে ভালো করে আধ ভাজা, সম্পূর্ণ একদম কড়া করে ভাজতে যাবেন না। এই রেসিপিটিতে সমস্ত সবজি কিন্তু আধ ভাজাই করে ভাজতে হবে। আর এরপর দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো। আধ ভাজা করার একটি মাত্র কারণ, সে কারণটি আমি পরে বলছি। কুমড়ো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁকরোলগুলোকে। সমস্ত সবজিগুলোকে কিন্তু ছাঁকা তেলে ভাজবার কোনো প্রয়োজন নেই। এই রেসিপিটি করতে গেলে বারবার করে বলে দিচ্ছি, এটা আধ ভাজা মতন করেই সবজিগুলোকে করবেন। এরপর খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন পাঁচফোড়ন। গোটা জিরেটাকে দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে পরে আমি একটু বলে নিই এবার, কেন আমি বলেছিলাম এই সবজিটি রান্না করতে গেলে আধ ভাজা করে নিতে হবে সবজিগুলোকে। এর ফলে সবজিগুলো যদি আমি আগে থেকে ভালো করে একদম কড়া করে ভেজে নিতাম, ঘ্যাটকলগুলো কিন্তু একেবারেই ভাজা হতো না। ঘ্যাটকল এবং এই সবজিগুলো যাতে একই সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং গলাও যাতে না চুলকায়, সেই জন্যেই আমি এই প্রসেসে ঠিক এইভাবে বা এই পদ্ধতিতে আমি এই রান্নাটিকে করে থাকি। ঘ্যাটকলটিকে আগে সেদ্ধ করে নেওয়া মানে অর্ধেক রান্না হয়ে গেল। এরপর ভাজা বা কষতে হবে। আবার অপরদিকে সবজিগুলোকে জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ না করে আধ ভাজা করে নিলে কি হবে, ঘ্যাটকল ও সবজি কড়াইয়ের মধ্যে ভাপে ভাপে একই সাথে সেদ্ধ হয়ে গিয়ে রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। কড়াই সবজির মধ্যে ঘ্যাটকল দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ঘ্যাটকলটিকে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি কেটে রাখা ঝিঙেগুলোকে ঘ্যাটকল ও সবজির মধ্যে দিয়ে দিয়েছিলাম। এইভাবেই বারে বারে ধৈর্য সহকারে এই রান্নাটিকে কিন্তু করতে হবে। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন লবণ ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো লবণটি দিয়ে দেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। রান্নাটি করার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ওভেনের স্টিমটাকে কিন্তু লো টু মিডিয়াম স্টিমেই রান্নাটিকে করতে হবে। আলুগুলোকে দিয়ে দেওয়ার পর আমি লবণ এবং হলুদের সঙ্গে ভালো করে খুন্তি দিয়ে আবার নেড়ে চেড়ে নিচের থেকে ওপর থেকে নিচে এইভাবেই মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে এবং কুচিয়ে রাখা পেঁয়াজটিকে। দেখুন, পেঁয়াজটিও কিন্তু আমি সবার শেষে দিচ্ছি। পেঁয়াজ হচ্ছে নরম সবজি, আগে দিলেই কিন্তু বেশি ভাজা করলে এর টেস্টটা আসবে না এবং এটা নরম ভাপে গলে যাবে এবং এর টেস্টটি কিন্তু একদম অসাধারণ হবে। তো এরপর দিয়ে দিয়েছিলাম থেতো করে রাখা আমার রসুনগুলোকে। রসুন, পেঁয়াজ এবং সব কিছু দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর একটা কথা বলি, আমি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না করি বলে আমার ভীষণ প্রবলেম হয় এবং এই কারণে হয় কি, আমার কড়াইটা মাঝে মধ্যে গ্যাসের ওভেন থেকে সরে যায়। ঠিক আছে, সব কিছু মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন চিনি। চিনি কিন্তু এর মধ্যে দিতে হবে, নইলে কিন্তু এর টেস্ট পাবেন না। সমস্ত এই রান্নাটির স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে এখানে চিনি একটু ব্যবহার করতে হবে, কিন্তু এটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে এখানে চিনিটা ব্যবহার করবেন। এরপর আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটিকে দিয়েও আমি এইভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছিলাম। হয়তো বুঝতেই পাচ্ছেন যে আমি এই রেসিপিটি তৈরি করতে আমাকে কতটা সময় এখানে দিতে হয়েছে। হ্যাঁ, সময় প্রচুর লেগেছে, কারণ সেদিন আমাকে এই কচু ডাঁটি ছাড়িয়ে এবং রান্নাটি করতে যথেষ্ট সময় লেগেছিল। এরপর এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। আমি বলে নিয়েছিলাম রান্নাটি কিন্তু ঢাকা দিয়ে ভাপে ভাপে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পর দেখুন এর তলায় বেশ কিছুটা জল কিন্তু বের হয়ে এসছিল। এবার এই পর্যায়ে আমি সেই সর্ষে এবং পোস্ত বাটাটিকে এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। সর্ষের পরিমাণে আমি এখানে 1 চামচ বাটা সর্ষে নিয়েছিলাম আর তার সঙ্গে
পোস্তটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে নিয়েছিলাম। তো সর্ষে পোস্ত বাটাটিকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর আবার আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পর এর ভেতর থেকে দেখুন কীরকম জল বেরিয়ে এসছে। আমি কিন্তু আবারও বলছি, এই রান্নাটি করার সময় এক ফোঁটাও জল দিইনি, বিনা জলেই আমি এই রেসিপিটি তৈরি করেছিলাম। সবজির থেকে যেটুকুনি যা জল বের হয়ে এসেছিল সেই জলেই কিন্তু পুরো এই তরকারিটি একদম রান্না হয়ে গিয়েছিল। দেখুন ঢাকা দিয়ে রান্না করতে করতে এরপর একদম কড়াইয়ের ভেতরকার জল পুরো শুকিয়ে গিয়েছিল, দেখেই বুঝতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু রান্না করতে হবে, সবজিগুলো গলেও যাবে না, আবার আস্তও থাকবে, কিন্তু ভেতর থেকে পুরোপুরি সেদ্ধও হয়ে যাবে। এমনভাবেই রান্নাটি করা হয়েছিল যাতে একটুও খেতে বসে গলা চুলকাবে না। তৈরি হয়ে গেল আমার ঘ্যাটকোল শাকের চচ্চড়ি রেসিপিটি। এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই ঘ্যাটকোল চচ্চড়িটি করে খেয়ে অবশ্যই জানাবেন, আর আপনারা কিভাবে তৈরি করেন সেই রেসিপির পদ্ধতিটাও অবশ্যই জানাবেন।